বাজারে যখন করোনামৃত এসেছিল, অর্থাৎ করোনার ভ্যাকসিন 2021 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি আমাদের দেশে, আর ইউএসএতে আরও আগে, আমেরিকায়। তো তখন আমি বলেছিলাম, একটা পর্যবেক্ষণ রেখেছিলাম যে এই করোনামৃতে একদিন মাছি বসবে, মানে মাছি তাড়াবে এই করোনা ভ্যাকসিন। তখন অনেকে হেসেছিলেন, অবিশ্বাস্য বলে মনে হয়েছিল লোকটা পাগল নাকি। তো সেই পর্যবেক্ষণ বহু আগেই প্রমাণিত হয়েছে। এই প্রমাণটা বাড়তে 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 তীব্রতা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গেছে যে আজকের ভিডিওটি আমাকে করতে হচ্ছে। আজকের ভিডিওর বিষয় কি? আমেরিকায় আবার করোনামৃত, কিন্তু ফার্মা কোম্পানির মাথায় হাত। হ্যাঁ, আমেরিকায় আবার দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন, আবার দেওয়া হচ্ছে ফল থেকে, অর্থাৎ এই যে উইন্টার, শীতকাল শুরু হবে তার আগে থেকে, ওই শরৎকাল, এই সময়টা মোটামুটি সেপ্টেম্বর থেকে এটা ফল বলা হয়, ওখানে দেওয়া হয় আর কি। তো আগস্টের শেষ থেকে এখন চলছে আর কি। ওরা উৎসাহিত করছে মানুষকে বিভিন্নভাবে, মিডিয়াকে কাজে লাগিয়ে। তো আমেরিকায় যে দুটো ফার্মা কোম্পানি এই কারবারটা করে, এটা হলো ফাইজার এবং মডার্না। তাদের বিক্রি বাট্টা কোথায় এসে ঠেকেছে সেই আলোচনা তো এই ভিডিওতে থাকবে, এই পরিসংখ্যান। এবং পাশাপাশি এই যে ফার্মা কোম্পানির আমেরিকার এই ল্যাজে গোবরে অবস্থা হচ্ছে, যা আগামীতে আরও ভয়ঙ্কর আকার নেবে, তার প্রভাব আমাদের দেশে কি কতটা পড়তে পারে, আমাদের কতটা সতর্ক থাকতে হবে, এবং আমাদের কতটা ঢিলেমি আমরা দিতে পারবো কি পারবো না, যে না সব আগের মতো হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, এখন আর কিছু করার দরকার নেই, এটা কি আমরা চালিয়ে যেতে পারবো, এই মানসিকতা, এই প্রসঙ্গটি এখানে আলোচনা করব। আসুন আগে দেখে নিই। মনে রাখবেন, নিশ্চয়ই মনে আছে, গোটা বিশ্বে করোনা একসাথে এসেছিল, একসাথে, একেবারে একসাথে এসেছিল সমগ্র বিশ্বের দেশগুলোতে, দ্বীপগুলোও বাদ যায়নি, এতই ভয়ঙ্কর সেই আহামরি। কিন্তু এবারে কিন্তু দেখা যাচ্ছে সব দেশে সমানভাবে আসছে না, অল্প অল্প বিভিন্ন রকম ক্যাটাগরিতে আসছে। আমাদের দেশে করোনা এখনও যায়নি, মাঝে মাঝে খবর টবর পাওয়া যায়, অমুক করোনা আক্রান্ত হলেন, অমুক হলেন, তমুক হলেন, খবর আমরা জানি আর কি। এখন ডেঙ্গুও হচ্ছে, আপনারা জানেন, যেহেতু ডেঙ্গু ভৌ আসছে 2026-27 নাগাদ। কিন্তু আমেরিকায় হঠাৎ করে বাড়াবাড়ি হলো কেন? আমেরিকাতেই, ইউরোপে হচ্ছে, কিন্তু আমেরিকার মতো বাড়াবাড়ি হচ্ছে না কেন? ওই যে ওখানে ইন্স্যুরেন্স আছে, কি মাথায় ঢুকলো না? আসছে এক এক করে। ইন্স্যুরেন্সের সঙ্গে ফার্মা কোম্পানির যে কতটা গাঁটছড়া বাঁধা আছে, এবং সেই ব্যাপারটাও এখানে আমি আলোচনা করব, যতটা সংক্ষেপে করা যায় আর কি। তো আমেরিকায় এখন দেখা যাচ্ছে যে, আমরা বিগত কয়েক মাস ধরেই আমরা দেখছিলাম যে বাড়ছে, করোনা বাড়ছে, হসপিটালাইজেশন বাড়ছে, হ্যাঁ, এবং বিভিন্ন রকম মিডিয়াতে আমরা, এই মেন স্ট্রিম মিডিয়া, এই খবরগুলো পাচ্ছিলাম। তো এই যে ক্ষেত্র প্রস্তুত ওরা করছিল, কারণ মধু তো ওরা পেয়ে গেছে। আর আমেরিকায় আপনারা জানেন যে 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ মানুষ আনইনশিওর্ড, মানে তারা ইন্স্যুরেন্সের মধ্যে নেই মাত্র, ভাবতে পারেন। 1.5 মিলিয়ন, বাকি সবাই ইন্স্যুরেন্সের মধ্যেই কোনো না কোনোভাবে আছে আর কি। ওদের যে প্রাইভেট ইন্স্যুরেন্সের সিস্টেম, যেটা আমাদের দেশেও একই রকমভাবে আমাদেরকে ইন্স্যুরেন্সের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে করে এই ব্যবসাটা, ফার্মা কোম্পানির ব্যবসাটা এবং ইন্স্যুরেন্সের ব্যবসাটা, গাঁটছড়াটা অনন্তকাল ধরে টিকে যেতে পারে আর কি। তো এই মধু আছে, আর ওরা তো প্রথম বিশ্বের, আমেরিকা থেকে ওরা তো দানব হয়েছে। আমাদের দেশের এই ভদ্রলোক শ্রেণীর উত্থান খুব বেশি দিন নয়। তো যদিও আগামীতে এই বাজারটা আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বে, যেখানে এই শিক্ষার বিস্তার ওরা করতে পেরেছে, সেটা আগামীতে বাড়বে, ওরা আশাবাদী।
কিন্তু আমেরিকাতে যেখান থেকে এদের উত্থান এবং এদের ব্যবসা বাণিজ্য জায়ান্ট হয়ে ওঠা ফাইজারের, মডার্না তো 2010 সালের কোম্পানি, ফাইজার অনেক পুরনো কোম্পানি। তো সেইখান থেকে ওদেরকে এইভাবে খেদিয়ে দিচ্ছে, এটা ওরা যেন মানতে চাইছে না। তাই ওরা বারবার করে মিডিয়াকে দিয়ে, ওদের পোষা ডাক্তারদেরকে দিয়ে, গবেষকদের দিয়ে নেচার পত্রিকায় আর্টিকেল লেখাচ্ছে, অমুক জায়গায় আর্টিকেল লেখাচ্ছে, গবেষণাপত্র লেখাচ্ছে, এবং যথারীতি এবারেও এই প্যানিক তৈরি করে এই ফলে ভৌ দেওয়া শুরু হয়েছে। বাইডেন এখনও, আপনারা জানেন যে এখনও ডেমোক্রেটিক দলই ক্ষমতায় আছে, বাইডেনের দলই ক্ষমতায় আছে, বাইডেনই আছেন। নভেম্বরে ইলেকশন, তারপরে পালা বদলের একটা সম্ভাবনা, আমি এ নিয়ে ভিন্ন ভিডিও করেছি। তো আমেরিকায় এখন কোন কি দেওয়া হচ্ছে, ভৌ মডার্না দেওয়া হচ্ছে। মডার্নার একটি প্রোডাক্ট আছে, করোনা ভৌ, আর কোনো প্রোডাক্ট নেই। যদিও ওরা আবার আগামীতে ফ্লু এবং ওই যে ফ্লু ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। ফ্লু যেটা ওদের নতুন নয়, প্রতি বছরে দেওয়া হয় এই সময়। তো ফ্লু ভ্যাকসিন এবং করোনা ভ্যাকসিনকে মিলে একটা কম্বাইন্ড একটা ডোজ ওরা আনার ভাবনা চিন্তা করছে মডার্না। কারণ ওদের একটাই প্রোডাক্ট স্পাইক ভ্যাক্স, মডার্নার যে করোনা ভ্যাকসিন তার নাম স্পাইক ভ্যাক্স। আর কে বাজারে? অবশ্যই ফাইজারের দুটো প্রোডাক্ট মূলত, এই কোভিড প্রোডাক্ট, যেটা বলছে কোভিড প্রোডাক্ট, ভাবতে পারেন। আমরা ওদের কাছে এগুলোই শেয়ার বাজার, কোভিড প্রোডাক্ট, ইন্স্যুরার, এই সব শব্দ ব্যবহার করে। ওদের মূলত দুটো কোভিড প্রোডাক্ট ফাইজারের, একটা হচ্ছে ওই যে ভ্যাকসিন করোনা অমৃত, আর একটা হচ্ছে পাক্সলোভিড বলে একটা অ্যান্টিভাইরাল থেরাপি। এই দুটো মূলত। তো তার জন্য জোরদার প্রচার চলছে, মানুষকে উৎসাহিত করা হচ্ছে। তো কীরকম বয়স? ওই যে ফাইজার এবং মডার্নার ক্ষেত্রে 6 মাস থেকে একেবারে মৃত্যুর আগে পর্যন্ত দেওয়া যাবে, 6 মাস থেকে। আর আরেকটা আছে নোভাভ্যাক্সও দেওয়া হচ্ছে, 12 বছর থেকে দেওয়া যাবে। ওটা একটু ট্র্যাডিশনাল প্রোটিন ভ্যাকসিন, ওটা অতটা প্রচার নেই। তো যাই হোক, তো এই যে দেওয়া যাবে 6 মাস থেকে, একদম বয়সের কোনো বাধ্যবাধকতা নাই। এটাও বলেছিলাম যে নবজাতককেও ছুঁয়ে ফেলেছে করোনা, বউ নবজাতককেও ছুঁয়ে ফেলবে, ওই 6 মাস থেকেই দেওয়া যাবে। বেশ, শুধু তাই নয়, পাশাপাশি আরও একটি ভৌ দেওয়া হচ্ছে, কি? ফ্লু ভ্যাকসিন। ভাবতে পারেন, যেটা আমাদের দেশে সর্দি কাশির ভ্যাকসিন। ঘামাচিরটা এখনও চালু হয়নি, ঘামাচির ভ্যাকসিনটা এখনও আসেনি। তবে যদি এইরকম হারে আধুনিকতাকে মানুষ গ্রহণ করতে থাকে বিনা প্রশ্নে, এবং শরীরের প্রতি, প্রকৃতির প্রতি যদি আস্থা হারিয়ে ফেলে, মগজটাকে পুরোটাই বিসর্জন দিয়ে দেয়, যদিও আসার কথা মানুষ আস্তে আস্তে মগজ ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাহলে ঘামাচির ভ্যাকসিনও চলে আসবে। আপনারা কি চাইবেন যে ঘামাচির ভ্যাকসিনটাও আসুক? তো যাই হোক, সর্দি কাশির ভ্যাকসিন, ফ্লু, জোরদার প্রচার চলছে। এবার এই যে প্রচার চলছে, ভ্যাকসিনের হার কীরকম মানুষ নিতে পারে সেই প্রজেকশনে আমি আসছি। তার আগে আসুন আমরা দেখে নিই, এই যে মাথায় হাত বললাম মডার্না ফাইজারের, তাদের 2023-এর যে রেজাল্টটা আজ বেরিয়েছে, তাদের 22 তো খুব ভালো গেছে, 21-22 দুর্দান্ত গেছে। আহারে, সেই সব সোনার দিন। তো মানুষের জীবন যখন অন্ধকার ছিল, লকডাউন ছিল, চরম রকম জীবিকাহীনতা, দারিদ্র, অসহায়তা, আত্মহত্যা, তখন ওদের সোনার দিনগুলো চলছিল, তাই তো? সোনার দিন, স্বর্ণালী সন্ধ্যা। আর এখন যখন মানুষ ওগুলোকে ফুৎকারে ছুঁড়ে ফেলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, তা ফিরে গেছে অনেকে, প্যানিককে লাথি মেরে পদাঘাত করে, তখন ওদের অন্ধকার দিনটা শুরু হয়েছে। এই হলো আমাদের মানব সভ্যতা। সবাই আমরা একসাথে ভালো থাকতে পারি না। খুব ভালো থাকার জন্য অন্যদের খুব খারাপ থাকতে বাধ্য করি আমরা। এটাই আমাদের মানসিকতা, আর বলি হই আমরা নিজেরাই।
কেউ নিস্তার পাই না আসলে। যাই হোক, সেটা দার্শনিক প্রশ্ন, এই উপলব্ধি কজনেরই বা থাকে। আসুন দেখে নিই। প্রথমে আসি মডার্নার গল্পে। মডার্নার কি হলো? মডার্নার 2022-এর তুলনায় 2023-এ কত সেল, মানে ওদের তো একটি প্রোডাক্ট করোনা ভৌ কতটা ডাউন হয়েছে জানেন? 91% ডাউন হয়েছে। এবছরে মানে 2023-এ 167 মিলিয়ন মাত্র রেভিনিউ পেয়েছে ওরা, যেটা তার আগের বছরে 2022-এ 2 বিলিয়নের ওপর ছিল। মানে 91% একেবারে গেছে, পুরোটাই উড়ে গেছে। এই হলো মডার্নার ছবি, সংক্ষেপে দিলাম আপনাদের। এবার আসছি ফাইজার। ফাইজারে 2023-এ 25 বিলিয়ন ডলার মতো ওদের রেভিনিউ ছিল। 22-এ, 21-এ তো আরও বেশি ছিল। আমি 22-23টা বলছি, তারপর 24-এ আসছে। তাহলে 2022-এ 25 বিলিয়নের উপরে ছিল, 26 বিলিয়ন মতো। সেটা 2023-এ কত দাঁড়িয়েছে? 12 বিলিয়ন মতো, 12.2 এইরকম বিলিয়ন, অর্থাৎ 54% গেছে কোভিড প্রোডাক্ট। হ্যাঁ, পাক্সলোভিড অ্যান্টিভাইরাল থেরাপিটা আর ওই যে ওদের ভ্যাকসিন, 54%। তারপরে যদি আমরা ভাগ করে করে বলি, যে স্টেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, সেখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে 64% ওদের সেল কমেছে, মানুষ নেয়নি। আর ওই পাক্সলোভিডের ক্ষেত্রে 58% কমে গেছে। মানে সব হাহাকার অবস্থা। কি হবে, কি করে চলবে, সংসার চলবে কিভাবে? কেন এরকম অবস্থা হলো? ওদের হাহাকারটা কেন হলো? ও যে প্রত্যাশা, এক্সপেকটেশন, ওরা ভেবেছিল মানুষ প্যানিকগ্রস্ত হয়েই থাকবে, ভয় পেতেই থাকবে। কিন্তু ওরা জানে না যে যদি মাথাতে কেউ রিভলভারের ট্রিগারটাও টিপে রেখে দেয় তাক করে, ভয় পেতে পেতে মানুষ একটার সময় মরিয়া হয়ে বলবে, মারো গুলি মারো, দেখে নেবো, যা হয় হবে। বেড়াটা ওই রকম দিকেই তো চলে গেছে, অন্তত প্রথম বিশ্বে। আমাদের দেশে এখনও প্যানিকগ্রস্ত লোকের সংখ্যাটা বেশি, কারণ ওরা একটা স্তরে এইগুলো কাটিয়ে সেখানে পৌঁছে গেছে। আমাদের সেখানে পৌঁছতে একটু সময় লাগবে, আমরা চেষ্টা করছি মাত্র। কেন এরকম অবস্থা হলো? ওরা প্রজেক্ট করেছিল যে প্রথম 6 মাসে, মানে 6 মান্থসে, 2023-এর কথা বলছি, যে 100 মিলিয়ন ডোজ আমেরিকায় চলবে, 100 মিলিয়ন ডোজ আমেরিকায় চলবে, মানুষ নেবে আর কি। ওরা সেইভাবে তৈরি করেছিল। আর ইন্স্যুরেন্সের মাধ্যমে তো ওরা টাকা পয়সা নিয়েই থাকে আগে থেকে। সেই ইন্স্যুরেন্স কিভাবে ভাগ পায় না, ফার্মা কোম্পানির ভাগ কাছেও চলে যায়, এগুলো আন্ডারস্ট্যান্ডিং। আর তাই তো ওদের বানাতেই হবে। প্লাস বাজারটাকে তৈরি করা, যেটা হারিয়ে যাচ্ছে আবার যদি আগের মতো করে ধরে আনা যায়। কে চায় বলুন তো বাজার হাতছাড়া করতে? কেউ চায় না। তো যাই হোক, 100 মিলিয়নের টার্গেট ছিল ওদের, যে না এরকম একটা প্রজেকশন আছে। সেটা বাস্তবে কত দাঁড়ালো? প্রথম 6 মাসে দেখা গেল মাত্র 12.2 মিলিয়ন মানুষ করোনার ওই যে বেরিয়েছিল 3 নম্বর বুস্টারটা, ওটা নিল। মাত্র 12 মিলিয়ন মানুষ, অর্থাৎ মোটামুটি কত পার্সেন্ট জানালো? 17% মতো মানুষ নিল ওই 2023-এর অমৃতটা নিল, করোনা অমৃত। যেটা পরের দিকে আরও বেড়ে বছর যখন শেষ হলো দেখা যাচ্ছে 23% মানুষ নিয়েছে। আর ফ্লু ভ্যাকসিন কত পার্সেন্ট নিয়েছিল? বেশি, 45% নিয়েছিল। গত বছরের কথা বলছে। সর্দি কাশির ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, এটাও তো ফ্লু, করোনাটা তো ফ্লু। কিন্তু ওরা এমন প্যানিকবাজি করে নতুন নাম ব্র্যান্ডিং করে দিয়ে টিকটিকিকে ডাইনোসর বানিয়ে দিয়েছিল, তো বুঝতেই পারছেন ওটার জন্য আলাদা। যাই হোক,
এই হলো একটা এমন সিচুয়েশন যেটা ওদেরকে ওরা মাথায় হাত দিয়েছিল, যেটা এবছর মাথায় হাতটা ঘিলুর মধ্যে আঙুল ঢুকে যাওয়ার ব্যাপক সম্ভাবনা। কারণ এবছর ওদের প্রজেকশন যেটা বলছে সেটা আরও খারাপ, যে 23-এ ফ্লুটা 45 আর করোনাটা 23। আহারে, কোথায় গেছে বলুন না? শিক্ষিত দেশ, একটা ভদ্রলোকের দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা এরকম পিছিয়ে যাচ্ছে। চি 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 চি, অসভ্য কথাকার। তো কী করা যাবে? এটাই তো, লোককে বোঝে না, লোকে ভয় পাচ্ছে না আর। আরে বাবা, স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, তার জন্য ভৌ ভৌ নাও, ওষুধ খাও, তবেই না দেশ এগোবে। কে শোনে কার কথা? এইবার দেখুন, এই 2024-এ যে সমীক্ষা বা প্রজেকশনগুলো আসছে, সেখানে কি বলা হচ্ছে, কি দেখা যাচ্ছে, কেন ওদের মাথায় হাতটা শেষে ঘিলুর মধ্যে আঙুল ঢুকে যাওয়ার অবস্থা হচ্ছে। সমীক্ষা বলছে ওদের যে রিসার্চ করছে, পিউ রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে দিয়ে ওরা রিসার্চ করায়, জানেন তো, তাতে করে দেখা যাচ্ছে মানুষ করোনাকে আর সঙ্গে রাখতে চাইছে না। তারা বলছে ওসব দিন গেছে, অনেক হয়েছে, করোনার নামই তারা শুনতে চাইছে না। কেউ বললে ভ্যাকসিনের কথা বললে খিস্তি মারছে তারা, এমন একটা পরিস্থিতি। এবং সাম্প্রতিক রিসার্চে দেখা যাচ্ছে এই সংখ্যাটা 50% পপুলেশনের 50% ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে তারা বলছে আমরা এখন মুভ অন করতে চাই। ওই সব কথা আর বলবেন না আমাদেরকে, অনেক হয়েছে বাবা। এখন নতুন কায়দা শুরু করছে ওরা, কে মিডিয়াকে দিয়ে বলাচ্ছে। এটা কিন্তু বুস্টার নয়, এটা তো একেবারে নতুন আপডেটেড বাইভ্যালেন্ট ভ্যাকসিন। কেন? ওই যে KP2, আগেকারগুলো আপনারা নিয়েছেন, সেগুলো তো ওল্ডার ডেল্টা, অমিক্রন এইসব ছিল। এটা তো একেবারে নতুন ভ্যারিয়েন্ট, মানে KP2। তো KP2-র বিরুদ্ধে তো ওগুলো কাজ করবে না। আপনাকে তো বাঁচতে হবে, স্বাস্থ্য নিয়ে বাঁচতে হবে। আর তাই আমরা এটাকে বুস্টার বলছি না, আমরা আপডেটেড ভ্যাকসিন বলছি, যেটা আপনার নিরাপত্তার জন্য, স্বাস্থ্য ভালোর জন্য, পরিবার সবাই মিলে খুশি থাকবেন তার জন্য নেওয়া। এটাকে বুস্টার বলে অপমান করবেন না, এটা নিন, এটা সবাই মিলে নিন। বেশ ভালো কথা। এবার প্রশ্ন করুন, প্রশ্নগুলো ওখানে লোকজন করছে, কিন্তু প্রশ্ন করুন যে আচ্ছা এটা নিলে কি হবে না? বলে না, তা নয়, হবে, অল্পের উপর দিয়ে হবে। মানে ইনফেকশন তো হতেই পারে, মানে হসপিটালে যেতে হবে না, মৃত্যু হবে না, মানে মৃত্যু আটকানো যাবে, হসপিটালাইজেশন আটকানো যাবে, ডেথকে আটকানো যাবে, অল্পের উপর দিয়ে হয়ে যাবে আর কি। অনেক ডাক্তারকে দিয়ে বলাচ্ছে, বুঝলেন তো, অনেক নয় সেলিব্রিটি, ভালো করে বলি, সেলিব্রিটিকে দিয়েও বলানো হচ্ছে। সবই তো জানেন, দালাল পোষা কুকুর আর কি, সব সিস্টেমেই তাই। এটা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে, এই যে আমি নিলাম, দারুণ আছি, এই যে নিলাম, আমি দুটোই নিলাম, আমি ফ্লুটাও নিলাম, এটাও নিলাম, করোনাটাও নিলাম, আরেকটা বেরিয়েছে ওটাও দেওয়া হচ্ছে, কি বলতো, RSV। দারুণ সব টার্ম করে, কয়েনেজ তৈরি করে, টার্মিনোলজি দিয়ে ব্র্যান্ডিং করে মানুষের মগজটাকে একেবারে ক্যাপচার করে নেয়। কি? রেসপিরেটরি সিনসাইসিয়াল ভাইরাস, RSV, তার ভ্যাকসিন। ওটা কি শ্বাসযন্ত্রের সমস্যা করে, তো আহারে, ওটাও দেওয়া হচ্ছে, ওটাও নিয়ে নিন। 3খানা নিয়েছেন একজন, তিনি বলছেন, মানে উনি বলছেন, এখন নিয়েছেন কিনা জানি না, বুঝতেই পারছেন টপ লেভেলে কি হয়। তো আমি নিলাম, ভালো আছি, দারুণ আছি, আপনারাও নিয়ে নিন। বেশ ভালো কথা। তো এবার যখন লোকজনকে ওরা দিতে যাচ্ছে, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, দেখে নেবেন, তাদের অনেক সমীক্ষা রিপোর্টগুলো আছে, এখানে তো বলা যাবে না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তো ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া, আমি বলি প্রতিক্রিয়া, সেগুলোর ফলাফল তো ওখানে মানুষ জানে। ওখানকার মানুষ এখন অনেক সচেতন, অনেক বেশি মানুষ পথে নেমেছে। তো এই যে তারা বলছেন যে এই যে ভৌ নেওয়ার পরে এত লোক চলে গেল, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস বেড়েই চলেছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বেড়ে চলেছে, আরও অন্যান্য সব ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া, সেগুলো কী হবে?
ফাইজারের সিওকে এই প্রশ্নগুলো আগেই অনেকে করেছিলেন, জানেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। আলবেয়ার বারোলা, তিনিও বেশ কোণঠাসা। এদিকে মডার্নার যে সিও স্টিফান বানসার, তিনিও কোণঠাসা। তিনি গত বছর খুব দৌড়ঝাঁপ করেছিলেন প্রমোট করবার জন্য তার প্রোডাক্টটিকে, স্পাইক ভ্যাক্স প্রোডাক্টটিকে প্রমোট করবার জন্য বহু সেমিনার অ্যাটেন্ড করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, মানুষকে আহ্বান জানিয়েছেন, আসুন আসুন গ্রহণ করুন। আহারে, প্রোডাক্ট তো কোভিড প্রোডাক্ট, আর আমরা কি গিনিপিগ। এখনও বোঝেননি? শেয়ার বাজার মার খাচ্ছে, ফাইজারের শেয়ার ডাউন চলছে, স্বাভাবিকভাবে শেয়ার তো ডাউন যাবেই, আগামীতে আরও ডাউন হবে। তো এই পরিস্থিতিতে মানুষ কিন্তু ওদেরকে পাল্টা প্রশ্ন করে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ওরা রীতিমতো কোণঠাসা। তাই প্রচার যন্ত্রকে হাইজ্যাক করেও, সরকারকে হাইজ্যাক করেও কোনো কাজ হচ্ছে না। শুধু তাই নয়, সরকার আগে যে হারে কিনত, বিভিন্ন দেশের সরকার, জনগণের মুড দেখে তারা আর সাহস পাচ্ছে না। জনগণ কিন্তু, আমি বারবার বলেছি, জনগণ যদি জাগ্রত জনতাকে শাসক চিরকালই ভয় পায়। ওরা যেভাবে জাগায় সেটা নয়, ওরা তো আসলে জাগায় না, ওরা ঘুম পাড়ায়। মেইন স্ট্রিম মিডিয়াকে দিয়ে ওরা ঘুম পাড়ায়, সত্যটাকে লুকোয়। আর এখন সোশ্যাল মিডিয়ার অনেক নেগেটিভ দিক থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করেছি, আমার কাছে এটা অত্যন্ত ইতিবাচক বলেই মনে হয়েছে। এই আহামরির সময়ে না হলে কিন্তু আমাদের অনেকেই সমস্যায় পড়তাম আমরা। এটা নিশ্চয়ই আপনারা একমত। ভিন্ন মত হলে অবশ্যই, বা একমত হলে মন্তব্য করে জানান। মানুষ জানুক আমরা কিভাবে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছি, এখনও করছি এবং আগামীতে করব। তাহলে কি হলো, ওই যে যারা আবার ইনসিওর্ড নন, ওই যে 1.5 মিলিয়ন, তাদেরকে তো সরকার থেকে কিনে বিনা পয়সায় দেওয়া হয়েছিল। হ্যাঁ, কেন? ওই যে অসুস্থ করাটা ওদের লক্ষ্য। বাকিটা তো আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন ফল, কত স্পেশালিটি হসপিটাল হচ্ছে, নার্সিংহোম হচ্ছে, গজিয়ে উঠছে হাজারে হাজারে। আগে এত ছিল না। আমরাই আমাদেরকে পণ্য করি। তো যাই হোক, এখন তারা আবার এখন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, এবার তো $65 মিলিয়ন এক্সট্রা এই হেলথ ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, যাতে করে এই খুব কম মূল্যে বা নামমাত্র মূল্যে বা কোনো ক্ষেত্রে এই বিনা পয়সায় যদি সম্ভব হয়, এই যারা ইনসিওর্ড নয় আর কি, তাদেরকে দেওয়া যেতে পারে। তাদের জন্য ভাবা হচ্ছে। কি মহানুভব বলুন দেখি এরা, হ্যাঁ? কিন্তু ওই যে ডিম্যান্ড নেই, চাহিদা নেই, তাই এবারের প্রজেকশন আরও খারাপ। শুধু তাই নয়, আমেরিকাকে নিয়ে যেহেতু এই ভিডিওটি, সেখানে বলে দিই, শুধু এই করোনা বউ নয়, অন্যান্য যে ভ্যাকসিন সদ্যজাতদেরকে যেটা দেওয়া হয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও চাহিদা কিন্তু কমছে আমেরিকায়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে। অবস্থা কিন্তু ভালো নয়, ফার্মা কোম্পানির ক্ষেত্রে অবস্থা ভালো নয়, সত্যি খারাপ অবস্থা। তো এই কারণে ওরা অত্যন্ত চিন্তিত। ফাইজার ইতিমধ্যে কস্ট কাটিংয়ের কথা জানিয়ে দিয়েছে, অর্থাৎ কর্মচারী ছাঁটাই করবে। ছাঁটাই উপায় নেই এই যে। এবং ওরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আমরা যখন প্রথম ভ্যাকসিনটা, মানে প্রথম বছর যখন যত সেল হলো, সেখান থেকে আমরা এতটাই আশাবাদী হয়েছিলাম যে আমরা গবেষণা, স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার কাজে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা দারুণ বিনিয়োগ করেছিলাম গবেষণার জন্য, যাতে করে মানুষকে আরও সেরা প্রোডাক্টটা দেওয়া যায়। কিন্তু এখন আমাদের ভাবতে হচ্ছে আমরা কি করে এরকম চালাবো, এসব প্রজেক্টকে কি করে আমরা চালিয়ে নিয়ে যাব, কারণ আমাদের এই যে সেলস রেভিনিউ এক তলানিতে ঠেকছে। আমি পড়ি আর খুব আনন্দিত হই, খুশি হই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা এমন একটা ম্যাট্রিক্সে জড়িয়ে গেছি, কারোর সর্বনাশ না হলে কারো ভালো হয় না এই সিস্টেমে, জানেন তো। তাই এই যে কস্ট কাটিং করা মানে কি, ছাঁটাই হবে কর্মচারীদের, তাদেরও তো পরিবার আছে, তাই তো। টপ লেভেলের কি ছাঁটাই হবে? যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট তারা তো আবার অন্য ক্ষেত্র খুঁজে নেবে, তাদের তো অঢেল আছে। তাদের কি সর্বনাশ হয়? হয় না।
মহাকাল তাদের অবশ্য পরবর্তীকালে যা বোঝা বুঝে নেয়, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাই, এই যে পরিবারগুলো যেখানে ছাঁটাই হবে, যাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হয়তো আছে, তাদের কী হবে? ওই যে সমস্যাটা এখানেই, ম্যাট্রিক্সটাই এরকম। আমাদের সভ্যতা, আমাদের সিভিলাইজেশনটা পুরো কৃত্রিমতার ওপর দাঁড়িয়ে আছে। প্রকৃতি থেকে আমরা যত বিচ্ছিন্ন হয়েছি, তত এই একের সর্বনাশ করে অন্যের আখের গোছানোর যে ক্ষেত্রগুলো, সেটা বাড়ছে সর্বক্ষেত্রে। গভীরে গেলেই বুঝতে পারবেন। তাহলে এই যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে, এটা আমাদের দেশের ক্ষেত্রে কি ফল ফলতে পারে, কি হতে পারে, যেটা আমি বলেছি এই ভিডিওতে আলোচনা করব, যে এটা কি ফল হতে পারে। খুব ভয়ঙ্কর ফল হতে পারে। কারণ কি বলবো, একটু গভীরে যান। যখনই ওরা দেখছে যে প্রথম বিশ্ব, এখানে আমেরিকা বিশেষ করে, আমি এই ভিডিওর বিষয়ে হ্যাঁ, আরেকটা খবর আগে বলে দিই, এখানে পরে ভুলে যাব। জার্মানিতে যে সরকার এসেছে, সরকারের অনেকেই এই মেম্বার বা সমর্থক, এটা নিয়ে পরে আলোচনা করব, তারা এই লকডাউনের বিরোধিতা করেছিলেন, পথে নেমেছিলেন। এবং জানেন নিশ্চয়ই, জার্মানি থেকে একটা আলাদা বেশ কিছু বিজ্ঞানী, ভাইরোলজিস্ট নিয়ে একটা ভিডিও করেছিলেন সেই সময়। সেটা নিয়ে আমি প্রথম চ্যানেলে সে বিষয়ে বিস্তৃত লিখেছিলাম। সেখানে সুচরিত ওয়াগদির মতো বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন। তো এক্সট্রা পার্লামেন্টারি করোনা কমিটি, এইরকম নাম ছিল তার। তো সেই জার্মানির সরকারের যারা রয়েছেন, তারা দাবি জানিয়েছেন, যে অনেক সদস্য, যে এই লকডাউনটা হলো এবং যেভাবে ভ্যাকসিন দেওয়া হলো, সেটা কি যুক্তিসঙ্গত হয়েছে? তার পেছনে সায়েন্স কোথায় আছে? লকডাউনের পেছনে বিজ্ঞান এবং ভ্যাকসিন দেওয়ার পিছনে বিজ্ঞান, জোর জবরদস্তি ভ্যাকসিন এরকম করে বিধি আরোপ করে এর তদন্ত করতে হবে, এই দাবি উঠেছে। এবং এই দাবি ক্রমাগত বাড়ছে। আমি এই লিঙ্কটাও দিয়ে দেব। এবং সরকার এটা তদন্ত করতে বাধ্য হবে, ইনভেস্টিগেট করতে বাধ্য হবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, মানুষের জাগরণ কিন্তু ঘটছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে যদি সেই তুলনায় জাগরণটা না ঘটে, সেই রকম জাগরণ না ঘটে, তাহলে কিন্তু এই মুনাফা ক্ষেত্র হিসেবে ওরা আমাদের দেশকেই বেছে নেবে। ওরা শক্তের ভক্ত, নরমের জম। আর আমাদের দেশের সরকার, রাজনৈতিক নেতাদের মেরুদণ্ড অনেক আগেই বিকিয়ে গেছে। জনতা যদি জাগ্রত না হয়, তাহলে এই যে ওরা লস করছে আমেরিকায়, লস করছে ইউরোপে, সেটা কোথা থেকে তুলবে বলুন দেখি? আমাদের সরকারকে হাইজ্যাক করে তুলবে, এটাই তো স্বাভাবিক। আর তাই আমি খুবই চিন্তিত, আশঙ্কিত। আগামীতে আমার যেটা বিশ্বাস, তৈরি থাকুন, করোনা আবার আসবে, আমাদের দেশেও আসবে। এখন এই মুহূর্তে আমাদের দেশে আসবে মানে আছে, এখনও কোথাও বিলিয়ে যায়নি। দেখবেন মাঝে মাঝে খবর হয়। আমি বলতে চাইছি, এই প্রোডাক্ট বিক্রি করা, কোভিড প্রোডাক্ট বিক্রি করার যে কৌশলগুলো, যেটা আগে আপনারা দেখেছেন, সেটাই বিভিন্ন রকমভাবে ফিরে আসবে। মানে এই সময়টা তাহলে কি হচ্ছে, এই সময়টা বেসরকারিকরণের প্রক্রিয়াগুলো ওরা কমপ্লিট করছে। যেমন চিকিৎসা ক্ষেত্রে আরজি করের ঘটনা আমি বহুবার বলেছি, ক্ষেত্রে গণপরিবহন, রেলের ক্ষেত্রে ওরা কাজগুলো গুছিয়ে নিচ্ছে, যে কাজগুলো প্রথম বিশ্বে অনেক আগে হয়ে গেছে। আমাদের দেশে এই কাজগুলো বাকি আছে। তাই এই কাজগুলো গুছিয়ে নিচ্ছে এই সময়টা। এই কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে ওরা আবার কিন্তু ওই একই কায়দায় বা আরও বেশি কঠোরভাবে প্যান্ডেমিক ট্রিটি সহ, মানে 2025 ওদের টার্গেট আছে। সেটা হলে ভালো, না হলে দেশীয় আইন করে, যেমন আমাদের 2017 হেলথ বিল রেডিই আছে, ইচ্ছে করলে ওরা ওটা পুশ করতে পারে। যে কোনোভাবেই হোক, ওরা কিন্তু সরকারকে হাইজ্যাক করে, এবং সরকার তো বুঝতেই পারছেন, তারাও একই রকমভাবে শরিক। মাগফুলির মতো শিরদাঁড়া সোজা রাখার নেতা কোথায় আমাদের দেশে? তাই তখন এই কোভিড প্রোডাক্টগুলো, যেমন ধরুন, কোভিড প্রোডাক্টগুলো তো কী কী, মূলত অবশ্যই 3টি কোভিড প্রোডাক্ট থাকে বাজারে। দেখবেন, একটা হচ্ছে, মানে মূলত মাস্ক স্যানিটাইজারে তো ওগুলো হচ্ছে কি বলবো, ছুঁচো মারার প্রফিট, ওটার কথা বলছি না। আমি বড়দের কথা বলছি, রাঘব বল হাঙরদের কথা বলছি। কি? ভ্যাকসিন 1 নম্বর। 2 নম্বর কি? RT-PCR টেস্ট কিট। আগে হ্যাঁ, ওটাতে ভালো ওই মুনাফা, সরকারকে দিয়ে ওরা কেনায়, মানুষও অনেক ক্ষেত্রে তারা নিজেরাও কেনে। এবং অবশ্যই অ্যান্টিভাইরাল যে ট্রিটমেন্ট, যেমন পাক্সলোভিডের একটা মানে উদাহরণ দিলাম, বা এরকম দেখবেন আরও ট্রিটমেন্ট আর কি,
করোনার ট্রিটমেন্ট, তার জন্য যে ড্রাগ বা ট্রিটমেন্ট, এই তিনটে মূলত ওদের ইনকামের বিষয়, জায়গা, মুনাফার জায়গা। তো আগামীতে আমার পর্যবেক্ষণ এটাই যে টেস্ট কিট আবার আমাদের দেশে সরকারকে দিয়ে কেনানো হবে এবং সরকারও কিনবে করোনার টেস্ট কিট, আপডেটেড টেস্ট কিট, কারণ ভ্যারিয়েন্ট আসছে। পাশাপাশি আবার ভৌ আসবে, নেক্সট জেনারেশন করোনা অমৃত আসবে, যেটা আমি বহু আগেই বলেছি, আসবেই আপডেটেড। অর্থাৎ চাপটা পড়বে কিন্তু আমাদের মতো দেশের, যেখানে ভদ্রলোকের সংখ্যা আপকামিং, মানে বাড়ছে, কমছে না, বাড়ছে কিন্তু আমরা আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের মতো কতিপয় লোক ছাড়া যদি ট্রেন্ডটা দেখেন তাতে দেখবেন বাড়ছে। তো সেইটাকে যদি আমরা প্রতিবাদে, মানে ভদ্রলোক হলেই, ভদ্রলোক হতে হবে তার কোনো মানে নেই, ভদ্রলোক হয়ে প্রতিবাদে আমরা সামিল হতে পারি, সেই সংখ্যাটা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু ওরা এই যেখানে যে লসটা ওরা করছে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে, ওদের যে লস আসছে এই প্রোডাক্টের ক্ষেত্রে, ওরা তো রক্তের স্বাদ পেয়ে গেছে, সেই লসটা ওরা কিন্তু আমাদের মতো দেশগুলো থেকে তোলার চেষ্টা করবে। অর্থাৎ বিলিয়ন ডলার কামাবে টেস্ট কিট থেকে, ভৌ থেকে, এবং সরকার সেক্ষেত্রে মদতের কাজ করবে। তাই আসুন আমরা সরকারকে বুঝিয়ে দিই, সবসময় সক্রিয় থাকতে হবে, অনলাইনে বলুন অফলাইনে বলুন, ঢিলেমি দিলে কিন্তু চলবে না। কারণ এখানে আমি বারবার বলেছি, ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার, এক মাঘে শীত যায় না, আবার আসবে ওরা বিভিন্ন রকম কায়দা নিয়ে, বিভিন্ন রকমের প্যান্ডেমিক নিয়ে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে। ইতিমধ্যেই আপনারা জানেন মাদর বসন্ত নিয়ে চলছে কার্যক্রম, ডেঙ্গু নিয়ে চলছে কার্যক্রম, করোনাও রয়েছে সঙ্গে। যখন যেটাকে ওরা মনে করবে কাজে লাগাবে, কারণ অসুস্থতা, মানুষের মঙ্গল শুভকামনা যখন শেয়ার মার্কেটের মধ্যে ঢুকে পড়ে, তখন কিন্তু দুর্ভাবনা বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, আশঙ্কা বাড়ে। তখন আমরা আমাদের মঙ্গল, মানে অশুভ কামনা করার জন্য শেয়ার কিনি। কেন কিনি? আপনি গভীরে যান, যখন আপনি ফাইজার বলুন, মডার্নার শেয়ারে ইনভেস্ট করছেন, কেন করছেন? দ্বিগুণ, তিনগুণ, চারগুণ উপার্জন করবেন বলে করছেন। তার মানেটা কি? আপনি কি চাইছেন না যে মানুষ অসুস্থ হোক, আবার মিডিয়াকে দিয়ে হাইপ তোলা হোক, প্যানিকবাজি করা হোক, যাতে করে ভ্যাকসিনের ডিম্যান্ডটা বাড়ে, ড্রাগের ডিম্যান্ডটা বাড়ে, অপ্রয়োজনীয় যেটা আপনি জানেন, না জেনে করছেন তাদের কথা আলাদা, কিন্তু না জেনেও পাপ করছেন, সভ্যতার পাপ, ম্যাট্রিক্সে থাকার পাপ করছেন, মানে সবাই আমরা সামিল হয়ে যাচ্ছি তো, তাই না? তাহলে এই যে যারা এই শেয়ারে ইনভেস্ট করছেন, এইসব ফার্মা কোম্পানির শেয়ারে, তারা তো লাভের জন্যই করছেন। সবাই কি যারা শেয়ার কিনছেন, আপনি যদি 10 টাকারও কেনেন, 20 টাকারও কেনেন, 1 লাখেরও কেনেন, আপনি তো সাধারণ মানুষ হিসেবেই কিনছেন। আপনি কি টপ লেভেলের লোক? তাহলে আপনিও তো সামিল। তাহলে আপনি কি চাইবেন না যে শেয়ারের দামটা বাড়ুক? আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, যেন 2 বছর বা 1 বছর বাদে 2 লাখ পান বা 3 লাখ পান বা 4 লাখ পান, চাই তো? তার মানে কি আপনি কি চাইছেন না যে আপনার উন্নতির জন্য, আপনার তথাকথিত সমৃদ্ধির জন্য মানুষ অসুস্থ হোক, অন্য মানুষ বিপদে পড়ুক, আবার সেই অন্য মানুষগুলোও কিন্তু একই রকমভাবে আপনার সর্বনাশ চাইছে। আমরা একে অপরের সর্বনাশ চাইছি, আমরা একে অপরের বুকের ওপর পা দিয়ে আকাশ ছুঁতে চাইছে। সেটা কি সত্যি আকাশ? আকাশ নয়। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।